আমি এখন কথা বলবো ফিনান্সিয়াল মডিউলটা নিয়ে। তো এখানে ফিনান্সিয়াল মডিউলের মধ্যে ক্লিক করলে ফিনান্সিয়াল মডিউলে যেই মেনু অ্যাভেলেবেল আছে ওইগুলো দেখা যাবে। তো এখানে প্রথম যে মেনু বা উইন্ডোটা সেটা হচ্ছে মানি রিসিট, তারপরে হচ্ছে পেমেন্ট স্লিপ, ভাউচার, লেজার, এজিং রিপোর্ট, ক্যাশ ফ্লো, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট লস, ব্যালেন্স শিট। এই মেনুগুলো ফিনান্সিয়াল মডিউলের আন্ডারে অ্যাভেলেবেল আছে বর্তমানে। তো আমরা যদি কারো থেকে টাকা রিসিভ করতে চাই ক্যাশ ট্রানজ্যাকশনের জন্য আমরা মানি রিসিট ব্যবহার করব। আর যে কোনো পেমেন্টের জন্য এই পেমেন্ট স্লিপ ব্যবহার করব। এছাড়া যত নন ক্যাশ ট্রানজ্যাকশন আছে যেখানে ক্যাশ টাকা পয়সা লেনদেন হয় না কিন্তু এটাকে হিসাবভুক্ত করতে হয়, ওই ধরনের কাজগুলো ভাউচার ব্যবহার করে করব। তো আমরা প্রথমে মানি রিসিটের কাজটা দেখি। এই মানি রিসিপ্ট অপশনে আসার পর আমরা প্রিভিয়াস যে মানি রিসিটগুলো আছে এগুলা নিচে লিস্টে দেখা যাবে। তো আমাদের একটাই মানি রিসিট ছিল যার নাম্বার হচ্ছে MR1। এটাকে চাইলে প্রিন্ট করা যাবে, যেটার ভাউচার নাম্বার হচ্ছে 5। তো চাইলে কিন্তু আমরা এই ভাউচার নাম্বারটা দেখতে পারি ভাউচারে এসে। 5 নাম্বার ভাউচারটা, এই হচ্ছে 5 নাম্বার ভাউচার যেটা ওই মানি রিসিপ্টের জন্য হয়েছে। এটা প্রিন্ট বাটনে ক্লিক করলে ডেবিট ক্রেডিটটা দেখা যাবে, যেখানে পেটি ক্যাশটাকে ডেবিট করা হয়েছিল এবং আনআইডেন্টিফাইড অ্যাকাউন্টটাকে ক্রেডিট করা হয়েছিল। তো চলেন আমরা কিছু টাকা পয়সা রিসিভ করি। আমি প্রথমেই ওনার্সের কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু টাকা রিসিভ করছি। তো ওনার্সের কারেন্ট অ্যাকাউন্ট যেটা, এটা এক্স পারসন এখানে বাই ডিফল্ট আছে। তো এটাকে রিনেম করে আপনাদের প্রতিষ্ঠানের ওনার্সদের নাম অনুযায়ী রিনেম করে নিতে পারবেন। তো আমি ওনার্সের কারেন্ট অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা রিসিভ দেখাচ্ছি। এই টাকাটা কোথায় রিসিভ করব এটা আমাকে এখানে দেখাইতে হবে। আমি ধরে নিচ্ছি যে এটা পেটি ক্যাশে রিসিভ করছি, তাহলে পেটি ক্যাশ সিলেক্ট করে সাবমিট করলে একটা মানি রিসিপ্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার এখন করা মানি রিসিপ্টটা, যেটার ভাউচার নাম্বার হচ্ছে 7। আমরা যদি ভাউচারটা দেখি, লাস্ট ভাউচারটা 7 নাম্বার ভাউচারটা হচ্ছে এটা একটা রিসিভ ভাউচার ছিল এবং এটা প্রিন্ট করলে ডেবিট ক্রেডিটটা দেখা যাবে, যেখানে জেনারেল পেটি ক্যাশটা হয়েছে ডেবিট এবং ওনার্সের কারেন্ট অ্যাকাউন্ট যেটা ওইটা হয়েছে ক্রেডিট। তো এইগুলোর লেজারও কিন্তু চাইলে আমরা দেখতে পারি। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিচ্ছি। আমি যদি লেজার্স অপশনে যাই, এই যে এখান থেকে লেজার্স, এটাতে যাওয়ার পর অ্যাকাউন্ট নাম্বারটা যদি দিলে অ্যাকাউন্টটা চলে আসবে। সেটা আমি এই মাসের 1 তারিখ থেকে লেজার রিপোর্টটা দেখতে চাচ্ছি, সেজন্য ফ্রম ডেট 1 তারিখ দিয়ে দিলাম। দিয়ে যখন জেনারেট রিপোর্ট দিব আমি আমার ক্যাশবুকের লেজার রিপোর্টটা দেখতে পাবো, যেখানে দেখা যাচ্ছে ওনার্স থেকে যে টাকাটা রিসিভ করেছি এটা ডেবিট হয়েছে এবং আমার ফাইনালি অ্যাকাউন্টের ক্যাশ ব্যালেন্স হচ্ছে 95,000 টাকা। আবার চাইলে কিন্তু আমরা ওনার্সের যে কারেন্ট অ্যাকাউন্টটা ওইটার লেজারটাও দেখতে পারি। অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিলাম, অথবা এখানে সার্চ করেও নিয়ে আসা যায়। এই যে এটারও যদি 1 তারিখ থেকে দেখতে চাই তখন দেখব যে ওনার্স থেকে 50,000 টাকা রিসিভ করা হয়েছে, যেটা ক্রেডিট হয়েছিল। তাহলে ফাইনালি ব্যালেন্স হচ্ছে 50,000 টাকা ওনার্স থেকে নেওয়া হয়েছে। এখানে আপনার যদি মাল্টিপল বিজনেস ইউনিট থাকে তাহলে বিজনেস ইউনিট সিলেক্ট করতে পারবেন। আমার এখানে একটাই বিজনেস ইউনিট আছে বা ব্রাঞ্চ আছে, তো আমি একটা ব্রাঞ্চ চাইলে সিলেক্ট করতে পারি, না করলেও অসুবিধা নেই। আপনার যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে ওই ব্রাঞ্চ সিলেক্ট করে দিলে লেজার রিপোর্টটা ওই ব্রাঞ্চের জন্য জেনারেট হবে। তো আমরা তো ক্যাশে টাকা রিসিভ করলাম, এবার চলেন ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা রিসিভ করি ওনার্সের কারেন্ট অ্যাকাউন্ট থেকেই। তো আমি আবার ওনার্সের কারেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমি ধরে নিচ্ছি 20,000 টাকা উনি ব্যাংকে আমাদের দিয়েছেন। এবং এখানে আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে জেনারেল ব্যাংক বুক আর একটা এডিশনাল ব্যাংক বুক। তো আমরা বাস্তবে যখন সফটওয়্যারটা ইউজ করব এই ব্যাংক অ্যাকাউন্টগুলো আমাদের রিয়েল ব্যাংক অ্যাকাউন্টের নামে হবে, যেই ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে ওইটা হবে। তো আমি আপাতত জেনারেল ব্যাংক বুক যেটা ওইটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমার কারেন্ট অ্যাসেটের আন্ডারে ক্যাশেড ব্যাংকের আন্ডারে এই অ্যাকাউন্টটা রয়েছে। তো আমাদের এই মানি রিসিপ্টটা হয়ে গেল। এটা যদি দেখি এটা হচ্ছে এটাকে চাইলে প্রিন্ট করা যাবে। আর ভাউচারটা যদি দেখি
ভাউচারটা হচ্ছে এই 8 নাম্বার ভাউচারটা হয়েছে ব্যাংকে টাকাটা রিসিভ করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক বুকটাকে ডেবিট করা হয়েছে এবং ওনার্সের কারেন্ট অ্যাকাউন্টটা ক্রেডিট করা হয়েছে। আমরা যদি আবার লেজার রিপোর্টটা দেখি, দেখা যাচ্ছে আমাদের ব্যাংক বুকে ওপেনিং ব্যালেন্স 10,000 টাকা ছিল, যেটা আমরা সফটওয়্যারটা সেট আপের সময় ওপেনিং ব্যালেন্স হিসাবে ইনপুট দিয়েছিলাম। তারপরে ব্যাংকে 20,000 টাকা রিসিভ করেছি, যেটা ওনার্স থেকে চেক মারফত আসছে। তো আমার ব্যাংক বুকে টোটাল ব্যালেন্স হচ্ছে 30,000 টাকা। আবার ওনার্সের কারেন্ট অ্যাকাউন্টটা লেজার যদি দেখি, দেখা যাবে উনি ক্যাশে 50,000 টাকা দিয়েছিলেন, আবার ব্যাংকে 20,000 টাকা দিয়েছেন। তার মানে ফাইনালি উনি কোম্পানিকে দিয়েছেন 70,000 টাকা। তো এইভাবে আমরা যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা রিসিভ করার জন্য এই মানি রিসিভ যে অপশনটা, ওইটা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু চাইলে কোনো একজন কাস্টমার থেকেও টাকা এই মানি রিসিপ্ট ব্যবহার করে করতে পারি। তবে কাস্টমার থেকে টাকা রিসিভ করার জন্য আমরা অবশ্যই সেলস মডিউল ব্যবহার করব, কারণ সেলস মডিউল থেকে যখন কাস্টমারের টাকা রিসিভ করব, তখন আমরা এখানে অর্ডার নাম্বারটা লিঙ্ক করতে পারবো। তো সেজন্য আমরা অবশ্যই কাস্টমারের টাকা রিসিভ করার জন্য সেলস মডিউলের মানি রিসিপ্ট ব্যবহার করব। তবে চাইলে কিন্তু ফিনান্সিয়াল মডিউল থেকেও টাকাটা রিসিভ করা যাবে, সেই ক্ষেত্রে কোনো একটা অর্ডারের সাথে ট্যাগ হবে না বা লিঙ্ক আপ হবে না। তো চলেন কোনো একজন কাস্টমারের অ্যাডভান্স অ্যাকাউন্ট থেকে আমরা কিছু টাকা রিসিভ করি। মনে করছি যে কোনো একজন কাস্টমার 10,000 টাকা আমাদের অ্যাডভান্স করেছেন। আমাদের একটা কাস্টমার ছিল আব্দুল মালেক। আমরা যখন একটা কাস্টমার ক্রিয়েট করি, তখন কিন্তু একটা কাস্টমারের 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় চার্ট অফ অ্যাকাউন্টে। একটা হচ্ছে কাস্টমারের অ্যাডভান্স অ্যাকাউন্ট, যেটা কোম্পানির জন্য লাইবিলিটিস, আরেকটা হচ্ছে কাস্টমার রিসিভেবল অ্যাকাউন্ট, যেটা কোম্পানির জন্য অ্যাসেট, আর আরেকটা হচ্ছে কাস্টমার রিটেনশন অ্যাকাউন্ট, ওইটাও কোম্পানির জন্য কাইন্ড অফ অ্যাসেট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু টাকাটা অ্যাডভান্স রিসিভ করতেছি, তাইলে কাস্টমারের অ্যাডভান্স অ্যাকাউন্ট থেকে টাকাটা রিসিভ করব। তবে আমি বলবো কাস্টমারের টাকা অবশ্যই সেলস মডিউল ব্যবহার করে অথবা পজ মডিউল ব্যবহার করে রিসিভ করবেন। এখানে কাস্টমারের অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এটার চেইনটা দেখা যাচ্ছে যে এটা লাইবিলিটিসের আন্ডারে কারেন্ট লাইবিলিটিস, এবং এর ভিতরে অ্যাডভান্স ফ্রম কাস্টমার, যার ভিতরে হচ্ছে কাস্টমারের নর্মাল অ্যাকাউন্টটা। তো এই অ্যাকাউন্টটা কোথা থেকে আসছে আমরা এইটা দেখে বুঝতে পারি চার্ট অফ অ্যাকাউন্টের কোথা থেকে আসছে। তো আমি 10,000 টাকা রিসিভ দেখাচ্ছি অ্যাডভান্স হিসাবে। এখানে ন্যারেশনে যদি আরও কোনো ইনফরমেশন লিখে রাখতে হয়, লিখে রাখা যাবে। তো এই মানি রিসিপ্টটা করার পর আমরা যদি আবার ভাউচারটাকে দেখি, দেখবো যে 9 নাম্বার ভাউচারটা হয়েছে এই কাজটা করার জন্য, এবং আমার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, কাস্টমারের অ্যাডভান্স অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে। কাস্টমারের অ্যাডভান্স অ্যাকাউন্টের লেজার যদি দেখি, তাহলে চলে যাব লেজার অপশনে। এখানে কাস্টমারের অ্যাকাউন্ট হচ্ছে এটা, জেনারেট রিপোর্ট যদি দিই, দেখতে পাবো যে অ্যাডভান্স অ্যাকাউন্টে 10,000 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা যখন সেলস করব, সেলস করলে এই অ্যাডভান্সের টাকাটা অটোমেটিক্যালি সফটওয়্যার অ্যাডজাস্ট করে নেবে, অ্যাডজাস্ট করে রিসিভেবলের টাকাটা ক্যালকুলেশন করে ফেলবে। তো আমরা দেখতে পেলাম যে কিভাবে মানি রিসিপ্ট করতে হয়। এখন আমরা বিভিন্ন কন্ডিশনে মানি রিসিপ্টগুলো খুঁজে বের করার টেকনিকগুলো দেখব। ধরেন আমি যদি মানি রিসিপ্ট নাম্বার 3 নাম্বার মানি রিসিপ্টটা দেখতে চাই, তাহলে আমি লুক আপ বাটনে ক্লিক করব, করে এইখানে আমি এমআর নাম্বারটা দিয়ে দিব। দিয়ে যখন সাবমিট দিব, আমার 3 নাম্বার মানি রিসিপ্টটা এখানে চলে আসবে। তো এইভাবে সার্চ করে নিয়ে আসা যায়। এই তো গেলো একটা মানি রিসিপ্ট কীভাবে সার্চ করতে হয় এইটা দেখানো হলো। কিন্তু আমার যদি মাল্টিপল মানি রিসিপ্ট দেখতে হয়, তাহলে আমি কিভাবে দেখব? ধরেন আমি 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কি পরিমাণ মানি রিসিপ্ট হয়েছে আমি এই লিস্টটা দেখতে চাচ্ছি, তাইলে আমি এটা কিভাবে দেখব? আমি লুক আপ বাটনে ক্লিক করে এই উইন্ডোতে আসব। এসে আমার এই যে এটাকে আমি মুছে দিচ্ছি, দিয়ে ফ্রম ডেটটা দিব হচ্ছে 1 তারিখ, এবং টু ডেট হচ্ছে আজকের তারিখ। আমরা নির্দিষ্ট ডেট রেঞ্জে যে কোনো রিপোর্ট জেনারেট করে দেখতে পারি। তো
এটা করে যখন আমি সাবমিট করব, তাহলে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত যেই মানি রিসিপ্টগুলো হয়েছে এগুলো লিস্ট চলে আসছে। আমরা চাইলে শুধুমাত্র আজকের দিনেরটাও দেখতে পারি। তাইলে আজকের দিনে ডেটটা সিলেক্ট করে দিলাম ফ্রম ডেটে, এবং টু ডেটেও আজকের দিন, তার মানে শুধুমাত্র একদিনের ডেটা দেখাবে। তো এইভাবে আমরা পুরাতন মানি রিসিপ্টগুলো দেখতে পারি, স্পেসিফিক কোনো মানি রিসিপ্ট ওপেন করতে পারি, এবং নির্দিষ্ট ডেট রেঞ্জে মানি রিসিপ্ট কী কী হয়েছে এগুলো দেখতে পারি। এবার চলে আসবো আমরা পেমেন্ট স্লিপে। তো পেমেন্ট স্লিপ হচ্ছে ফিনান্সিয়াল মডিউলের এই উইন্ডোটা। এটাতে আসার পর দেখব যে আমাদের পুরাতন কোনো পেমেন্ট স্লিপ করা নেই। পেমেন্ট স্লিপ আর মানি রিসিপ্ট অলমোস্ট সেম, শুধু মানি রিসিপ্টের উল্টা কাজটা হচ্ছে পেমেন্ট স্লিপ। তো কোম্পানি থেকে যেই পেমেন্টগুলো করা হয় বা খরচ করা হয়, আমরা পেমেন্ট স্লিপ অপশনটা ব্যবহার করব। তো পেমেন্ট স্লিপে আসার পর যদি নতুন একটা পেমেন্ট স্লিপ করতে চাই, এখানে প্লাস বাটনে ক্লিক দিব। দেওয়ার পর আমি কোন খাতে খরচটা দেখাইতে চাই, আমি যে পেমেন্টটা করেছি কিসের জন্য করেছি, এখানে সেই খাতটা সিলেক্ট করব। আমি যদি এন্টারটেনমেন্ট খরচের জন্য পেমেন্টটা করে থাকি, তাহলে এখানে এন্টারটেনমেন্ট এক্সপেন্স সিলেক্ট করব। এবং টাকাটা কোথা থেকে দিয়েছি এখানে সেই খাতটা সিলেক্ট করব। আমি ধরে নিচ্ছি যে এটা আমি ক্যাশ পেমেন্ট করেছি, সেজন্য জেনারেল পেটি ক্যাশ সিলেক্ট করছি। এই কাজটা করার জন্য আমার জেনারেল পেটি ক্যাশে অবশ্যই 500 টাকা বা তার উপরে ব্যালেন্স থাকতে হবে। যদি ব্যালেন্স না থাকে তাইলে এই ট্রানজ্যাকশানটা বা এই পেমেন্ট স্লিপটা করা যাবে না। তাইলে আমাদের প্রথম পেমেন্ট স্লিপটা হয়ে গেল। এটা প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট বাটনটা ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমার পেমেন্ট স্লিপ। আর যদি ভাউচারে যাই, তাহলে দেখতে পাবো যে আমার 10 নাম্বার ভাউচারটা এই পেমেন্ট স্লিপটার জন্য হয়েছে, যেখানে খরচটা ডেবিট হয়েছে এবং ক্যাশবুকটা ক্রেডিট হয়েছে। তো আমরা আরেকটা পেমেন্ট স্লিপ করি এন্টারটেনমেন্ট এক্সপেন্সের জন্যই, যেটা গতকাল পেমেন্ট করা হয়েছিল। ওইটা ধরে নিচ্ছি 200 টাকা পেমেন্ট করেছিলাম। তাহলে আমার আরেকটা পেমেন্ট স্লিপ হয়ে গেল। তো আমি যদি লেজার রিপোর্টটা দেখি এন্টারটেনমেন্ট এক্সপেন্সের, দেখতে পাবো যে আমার দুইটা খরচ দেখানো হয়েছে, যেটা প্রথমটা 500 টাকার, পরেরটা 200 টাকার। তাইলে টোটাল আমার এন্টারটেনমেন্ট এক্সপেন্স বাবদ 700 টাকা খরচ হয়েছে। তো এইভাবে আমি চাইলে আরও খরচ দেখাতে পারি, যেমন কনভেন্স যদি দেখাতে চাই দেখাতে পারি। আমরা চাইলে কোনো পেমেন্ট ব্যাংক থেকেও করতে পারি। ধরেন আমরা যে কাস্টমার থেকে 10,000 টাকা রিসিভ করেছিলাম, কোনো কারণে 5,000 টাকা ব্যাংকে রিটার্ন করে দিচ্ছি, তাহলে আমরা পেমেন্ট স্লিপ করব। তো কাস্টমারের অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করছি ডেবিট সাইড অ্যাকাউন্ট হিসাবে। আমাদের অ্যাকাউন্ট ছিল এটা, আব্দুল মালেক কাস্টমার অ্যাডভান্স। তো এখানে 5,000 টাকা রিটার্ন করে দিচ্ছি ব্যাংক চেকের মাধ্যমে। তাইলে আমরা মিস্টার মালেককে 5,000 টাকা রিটার্ন করে দিলাম ব্যাংকের মাধ্যমে। তো আমরা যদি মিস্টার মালেকের অ্যাডভান্স অ্যাকাউন্টটা আবার দেখি, দেখতে পাবো যে ওনার থেকে আমরা 10,000 টাকা রিসিভ করেছিলাম, তারপর 5,000 টাকা রিটার্ন করে দিয়েছি ব্যাংকের মাধ্যমে, যেটা ন্যারেশনে উল্লেখ করা আছে। এবং এই কাজটা করার ফলে 13 নাম্বার ভাউচারটা তৈরি হয়েছিল। আমরা চাইলে 13 নাম্বার ভাউচারটা প্রিন্ট করে দেখতে পারি, তাহলে ওই ট্রানজ্যাকশনের রিয়েল সিনারিওটা বোঝা যাবে। দেখা যাচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছিল এবং আমার ব্যাংক বুকটাকে ক্রেডিট করা হয়েছিল। আবার যদি ব্যাংক বুকের লেজার রিপোর্টটা দেখি, দেখব যে আমার ব্যাংক বুক থেকে 5,000 টাকা বের হয়ে গেছে মিস্টার মালেককে পেমেন্ট করার জন্য। আমরা কিন্তু এই পেমেন্ট স্লিপ ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিটও দেখাতে পারি। তো সেটার জন্য চলে আসলাম পেমেন্ট স্লিপের নিউতে। আসার পরে এখানে আমরা যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করতে চাচ্ছি সেই ব্যাংক অ্যাকাউন্টটা দেখিয়ে দেব। যেমন আমি যদি জেনারেল ব্যাংক বুক, যেটা এটাতে 10,000 টাকা ডিপোজিট দেখাইতে চাই,
তাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করব, অ্যামাউন্টে লিখব 10,000 এবং ন্যারেশনে বিস্তারিত বর্ণনাটা লিখে দিব এবং টাকাটা কোথা থেকে জমা করতেছি সেটা এখানে দেখিয়ে দিব। আমি ধরে নিচ্ছি যে পেটি ক্যাশ থেকে টাকাটা জমা করছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাইলে এখানে পেটি ক্যাশ অ্যাকাউন্টটা সিলেক্ট করব, করে সাবমিট দিলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। আমি আবার লেজারটা দেখতেছি ব্যাঙ্ক বুকে, দেখা যাবে ব্যাঙ্ক বুকে 10,000 টাকা ডিপোজিট হয়েছে। তাইলে বর্তমানে আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 35,000 টাকা ব্যালেন্স রয়েছে। আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা দেখলাম, কিন্তু আমরা যদি টাকা উইথড্র করতে চাই তাহলে কি করব? তাহলে আমরা মানি রিসিপ্ট করব। মানি রিসিপ্টে নিউতে আসব, এসে আমরা কোথা থেকে টাকা উইথড্র করতে চাচ্ছি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা দেখিয়ে দিব। যেমন জেনারেল ব্যাঙ্ক বুক যদি হয় অ্যাকাউন্ট, তাহলে এটা সিলেক্ট করব, করে কত টাকা রিসিভ করতেছি বা উইথড্র করতেছি সেটা এখানে মেনশন করব। ধরেন 15,000 টাকা আমরা একটা চেক ব্যবহার করে উইথড্র করতেছি, তাহলে অ্যামাউন্টের ঘরে 15,000 লিখলাম আর ন্যারেশনে বিস্তারিত বর্ণনা লিখলাম এবং টাকাটা নিয়ে এসে কোথায় রাখতেছি? আমরা যদি পেটি ক্যাশে রাখি তাহলে পেটি ক্যাশ সিলেক্ট করব। এমনও হইতে পারে যে আমরা এক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করে অন্য অ্যাকাউন্টে জমা করতেছি, সেক্ষেত্রে আমরা সেম কাজ করব। যেমন আমরা যদি জেনারেল ব্যাঙ্ক বুক থেকে এডিশনাল ব্যাঙ্ক বুকে টাকা জমা করতে চাই, তাহলে এখানে জেনারেল ব্যাঙ্ক বুক দিব এবং এখানে অ্যামাউন্ট লিখব এবং এখানে যেই অ্যাকাউন্টটা ডেবিট হবে সেটাকে দেখিয়ে দিব। আমার অ্যাকাউন্ট ডেবিট হবে হচ্ছে এডিশনাল ব্যাঙ্ক বুক। এই কাজটা করলে আমার জেনারেল ব্যাঙ্ক বুক থেকে টাকাটা উইথড্র হয়ে এডিশনাল ব্যাঙ্ক বুকে ডিপোজিট হয়ে যাবে। আমরা কিন্তু এই কাজটা অন্যভাবেও করতে পারি। আমরা প্রথমে জেনারেল ব্যাঙ্ক বুক থেকে টাকাটা ক্যাশে রিসিভ করলাম এবং পেমেন্ট স্লিপ ব্যবহার করে ওই এডিশনাল ব্যাঙ্ক বুকে টাকাটা ডিপোজিট দেখাইতে পারি। তো চাইলে এভাবেও করা যাবে, আবার চাইলে ক্যাশে টাকাটা রিসিভ দেখিয়ে তারপরেও ডিপোজিট দেখানো যাবে। এবার যদি আমি আমার লেজার রিপোর্টগুলো আবার দেখি, দেখব যে জেনারেল ব্যাঙ্ক বুক থেকে 2টা টাকা উইথড্র হয়েছে, একটা 15,000 আর একটা 5,000। তাইলে আমার জেনারেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15,000 টাকা ব্যালেন্স রয়েছে এবং এডিশনাল ব্যাঙ্ক বুকের লেজার যদি দেখি ওখানে দেখব যে আমার 5,000 টাকা ব্যালেন্স রয়েছে, কারণ এই টাকাটা আমরা জেনারেল ব্যাঙ্ক বুক থেকে এডিশনাল ব্যাঙ্ক বুকে ট্রান্সফার দেখিয়েছি। তো এই হচ্ছে আমার মানি রিসিপ্ট এবং পেমেন্ট স্লিপের কাজ। তো আমরা কোনো কারণে যদি ভুলক্রমে কোনো একটা মানি রিসিপ্ট করে থাকি, তো এটা কিভাবে কারেকশন করব এটা এবার আমরা দেখব। কারণ সফটওয়্যার থেকে কোনো ডেটা ডিলিট করা যায় না। আপনি একটা মানি রিসিপ্ট করে ফেলেছেন তো করে ফেলেছেন, কোনো একটা পেমেন্ট স্লিপ করে ফেলেছেন তো করে ফেলেছেন। ধরেন আমরা এই যে 15,000 টাকা ব্যাংক থেকে উইথড্র দেখিয়েছিলাম, আমরা ধরে নিচ্ছি যে এই কাজটা ভুলে করেছি। যদি বিষয়টা এমন হয় তাইলে আমরা এটার উল্টা কাজটা করব কারেকশন এন্ট্রি হিসাবে। যেমন এখানে আমরা মানি রিসিপ্ট করেছিলাম, এটার কারেকশন এন্ট্রি হিসাবে পেমেন্ট স্লিপ করব। তো আমরা এখানে জেনারেল ব্যাঙ্ক বুক সিলেক্ট করলাম এবং টাকার পরিমাণ 15,000 সিলেক্ট করলাম, ন্যারেশনে বলে দিলাম। এখানে ন্যারেশনে বিস্তারিত লিখতে হবে যে কেন ভুলটা হয়েছিল এবং কারেকশন যে করতেছেন এটা একটু মেনশন করে রাখলেন। তো এই টাকাটা আমরা ক্যাশবুকে রিসিভ করেছিলাম, তো সেই জন্য আমরা এখন ক্যাশবুক থেকেই টাকাটা পেমেন্ট দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটা করার ফলে যেটা হয়েছে, আমার ব্যাংকের যে লেজারটা ওই লেজারটা মোটামুটি কারেকশন হয়ে যাবে এবং ক্যাশবুক থেকে টাকাটা বেরিয়ে যাবে। এখানে দেখেন 15,000 টাকা ক্যাশবুক থেকে বেরিয়ে গেছে এবং আমার ব্যাঙ্ক বুকে টাকাটা আবার ডিপোজিট হিসাবে জমা হয়ে গেছে। তাহলে ফাইনালি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30,000 টাকা আছে এবং আমরা ন্যারেশনটা দেখলে বুঝতে পারি যে এই যে 15,000 টাকা প্রিভিয়াসলি রিসিভ দেখানো হয়েছিল এটা ভুলে করা হয়েছিল, যার জন্য এখন আবার ডিপোজিট করা হয়েছে। তো এই জায়গায় আমরা কারেকশন এন্ট্রিটা কার জন্য করা হয়েছে সেটা যদি এমআর নাম্বারটা না দিয়ে ভাউচার নাম্বারটা দিই এটা আরও বুঝতে সুবিধা হবে। যেমন আমরা কারেকশন এন্ট্রিটা দিয়েছিলাম হচ্ছে 15 নাম্বার ভাউচারের জন্য। তো আমরা এক কাজ করি, এই যে মানে রিসিপ্টটা করেছি এটার ন্যারেশনটা একটু আপডেট করে ফেলি এবং এডিট বাটনে এসে এখানে এমআরের পরিবর্তে ভাউচার নাম্বারটা মেনশন করে দিলাম। তো এইবার যদি লেজার রিপোর্টটা আবার দেখি, দেখা যাবে যে আমি বলতেছি কারেকশন এন্ট্রিটা করা হয়েছিল 15 নাম্বার ভাউচারটার জন্য। তো 15 নাম্বার ভাউচারটা কোনটা? এই যে এটা। তার মানে এই স্টেটমেন্টটা দেখলেই বোঝা যাচ্ছে
যে আমরা এই যে 15,000 টাকা রিসিপ্ট দেখিয়েছিলাম ব্যাংক থেকে, এটা আমরা কারেকশন এন্ট্রির জন্য এই এই রেকর্ডটা এখানে অ্যাড হয়েছে বা এই পেমেন্ট স্লিপটা আমরা তৈরি করেছি। তো আমরা একটু আগে মানি রিসিপ্টের কারেকশন এন্ট্রির জন্য পেমেন্ট স্লিপ করেছি। যদি এমন হয় যে আমরা কোনো একটা পেমেন্ট স্লিপ ভুলে করেছি, তো এটা কারেকশন করার জন্য আমরা এর উল্টা কাজটা করব, সেটা হচ্ছে একটা মানি রিসিপ্ট তৈরি করব এবং নেরেশনে বিস্তারিত বিবরণ লিখে দিব যে কারেকশন এন্ট্রিটা কোন ভাউচারের জন্য হচ্ছে এবং কেন ভুলটা হয়েছিল। তো আমি মোটামুটি আপনাদেরকে মানি রিসিপ্ট এবং পেমেন্ট স্লিপের একটা বেসিক আইডিয়া দিলাম। এই দুইটা অপশন ব্যবহার করে আপনারা ক্যাশ ট্রানজ্যাকশন এবং ব্যাংক ট্রানজ্যাকশনের যাবতীয় কাজকর্ম করতে পারবেন। তো এখন আমরা ভাউচার উইন্ডোটা দেখব যে কিভাবে ভাউচার তৈরি করতে হয়। আমরা তো সব ধরনের ক্যাশ ট্রানজ্যাকশন বা ব্যাংক ট্রানজ্যাকশনের জন্য এই দুইটা উইন্ডো ব্যবহার করেছি, আর এই ভাউচারটা ব্যবহার করব সব ধরনের নন ক্যাশ ট্রানজ্যাকশনের জন্য, যেখানে কোনো ক্যাশ লেনদেন হয় না, বাট হিসাবভুক্ত করার জন্য আমাকে একটা জার্নাল তৈরি করতে হয়। আর একটু আগে তো আমরা দেখলামই যে আমরা প্রিভিয়াস যেই কাজগুলো করেছি সবগুলোর জন্যই একটা করে ভাউচার তৈরি হয়েছে এবং এই ভাউচারগুলো ওপেন করে আমরা ডেবিট ক্রেডিটগুলো দেখতে পাচ্ছি। তো চলেন আমরা একটা ম্যানুয়াল ভাউচার তৈরি করি। এখানে প্রত্যেকটা উইন্ডোর জন্য একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা কোন বিজনেস ইউনিট বা অর্গানাইজেশনের জন্য কাজটা করছি এটা অবশ্যই খেয়াল করে আমরা সিলেক্ট করব। যেমন আমার এখানে একটাই অর্গানাইজেশন বা একটাই বিজনেস ইউনিট ব্রাঞ্চ আছে, সেজন্য আমি এটা সিলেক্ট করতেছি। আপনার এখানে যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে, আপনি কাজটা যেই ব্রাঞ্চের জন্য করছেন অবশ্যই সেই ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি গ্যাস বিলের জন্য একটা ম্যানুয়াল ভাউচার তৈরি করতেছি। আমি ধরে নিচ্ছি যে 2,000 টাকা আমার গ্যাস বিল এসেছে এই মাসে। তো এটা রেকর্ডভুক্ত করার জন্য আমরা খরচটাকে ডেবিট করে দিব। দেখেন এখানে গ্যাস বিলের দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে গ্যাস বিল এক্সপেন্স আর একটা অ্যাক্রুড গ্যাস বিল। তো আমি গ্যাস বিল এক্সপেন্স অ্যাকাউন্টটা প্রথমে সিলেক্ট করছি এবং ডেবিটের করে 2,000 টাকা লিখে দিচ্ছি এবং আমার যে অ্যাক্রুড অ্যাকাউন্টটা সেটাকে ক্রেডিট সাইটে সিলেক্ট করে ক্রেডিট ব্যালেন্স 2,000 টাকা, ক্রেডিট অ্যামাউন্ট 2,000 টাকা লিখে দিচ্ছি এবং নেরেশনে আমি বিস্তারিত লিখব। বিস্তারিত লিখে আমি সাবমিট করলে এই গ্যাস বিলটা আমার হিসাবভুক্ত হয়ে যাবে। এই ভাউচারে আরও কোনো রেকর্ড যুক্ত করতে চাই আমি কিন্তু চাইলে পারবো। ধরেন এমন হয় না যে একটা গ্যাস বিল আসছে, এটাকে আমি জেনারেল গ্যাস বিলের জন্য খরচ দেখাতে চাচ্ছি, আবার আমার প্রোডাকশানে যদি ইউজ হয় আমি ওইটার জন্য আলাদা খাত ব্যবহার করে খরচ দেখাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে মাল্টিপল রো ইউজ করতে পারি। তবে অবশ্যই সকল ডেবিট এবং সকল ক্রেডিট সমান হইতে হবে, যদি এমন না হয় সফটওয়্যার এই ভাউচারটি তৈরি করতে দিবে না। তো আমি এই ভাউচারটি তৈরি করে নিলাম। তৈরি করলে দেখা যাবে যে আমার 18 নম্বর ভাউচারটি তৈরি হয়েছে এবং এটা একটা জার্নাল ভাউচার ছিল জেবি, আর এটাকে প্রিন্ট করলে আমার জার্নালটা এরকম যে গ্যাস বিল খরচটাকে ডেবিট করা হয়েছে এবং অ্যাক্রুড গ্যাস বিলটাকে ক্রেডিট করা হয়েছে। তো যেদিন আমরা এই গ্যাস বিলটা পেমেন্ট করব সেদিন এই অ্যাকাউন্টটাকে পেমেন্ট করব, কেননা এই অ্যাকাউন্টের লেজারটা যদি আমরা চেক করি দেখব যে এখানে অ্যাক্রুড গ্যাস বিল বাবদ 2,000 টাকা আমাদের ডিউ দেখাচ্ছে, যেটা আমাদের পেমেন্ট করতে হবে। তো চলেন এই গ্যাস বিলটা পেমেন্ট করি। ধরেন 2-3 দিন পর আপনারা চিন্তা করলেন গ্যাস বিলটা দিয়ে দেওয়া দরকার, তো আপনারা পেমেন্ট করে আসলেন বা গ্যাস বিলটা জমা দিয়ে আসলেন। সেক্ষেত্রে আসার পর পেমেন্ট স্লিপ করবেন। পেমেন্ট স্লিপে এখানে নিউতে এসে এখানে অ্যাক্রুড যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এবং ধরেন 1,500 টাকা আপনি পেমেন্ট করেছেন। আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছি, আপনারা পুরো টাকাও পেমেন্ট দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। ক্যাশবুক থেকে খরচটা দেখাচ্ছি। তো এটার জন্য আমার একটা পেমেন্ট স্লিপ হয়ে গেল। আমি যদি আবার লেজার রিপোর্টটা দেখি আমার গ্যাস বিলের, অ্যাক্রুড গ্যাস বিলের, দেখব যে আমার 2,000 টাকা ব্যালেন্স ছিল। তো আমি 1,500 টাকা জমা দিয়েছি বা পেমেন্ট করেছি। তো এখন আমার গ্যাস বিল বাবদ আরও 500 টাকা বকেয়া রয়ে গেছে। তো বকেয়া থাকুক, আমরা পরবর্তীতে দেখব। তো তারপরের উইন্ডো হচ্ছে লেজার রিপোর্ট। এই লেজার রিপোর্টটা আমরা অনেকবার দেখেছি ইতিমধ্যে, তো আমি আবার আরেকটু দেখাচ্ছি যে আমরা এই লেজার রিপোর্টটাকে ইফেক্টিভ ওয়েতে বা আরও বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। দেখেন আমরা এতক্ষণ যে লেজারগুলো দেখতেছিলাম, আমরা নর্মাল অ্যাকাউন্টের লেজারগুলো দেখতেছিলাম। তো আমাদের তো এটা 4 লেভেলের চার্ট অফ অ্যাকাউন্টস।
তো আমরা চাইলে কিন্তু লেভেল আপ করেও কিন্তু আমরা লেজার রিপোর্ট দেখতে পারি। ধরেন আমার এখানে ক্যাশ ইন হ্যান্ডে 2টা অ্যাকাউন্ট আছে, তো আমি যদি চাই যে একটা অ্যাকাউন্টের লেজার তো দেখতেই পারি, কিন্তু আমি যদি চাই যে সবগুলো অ্যাকাউন্টের লেজার আমি একসাথে দেখতে চাই, তাহলে আমি যে ক্যাশ ইন হ্যান্ডের যে সাব হেড অ্যাকাউন্টটা আছে ওইটা লেজারটা দেখব। তো ওইটা লেজারটা দেখলে আমরা একসাথে সবগুলো ক্যাশ ইন হ্যান্ডের লেজার রিপোর্ট জেনারেট করতে পারি। যেমন ক্যাশের ব্যাংকের লেজার রিপোর্ট যদি আমি একসাথে দেখতে চাই, আমার 2টা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আমি ইন্ডিভিজুয়াল না দেখে আমি সবগুলো ব্যাংকের লেজার দেখতে চাচ্ছি একসাথে, তাইলে আমরা এই সাব হেড অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এই সাব হেড অ্যাকাউন্টটা কী জিনিস আপনারা চার্ট অফ অ্যাকাউন্টটা যখন দেখেছিলেন তখন হয়তো খেয়াল করেছেন। তো এই হচ্ছে আমার সবগুলো ব্যাংক বুকের লেজার। এছাড়া আপনি চাইলে কিন্তু পুরো সবগুলো অ্যাসেটের লেজারও একসাথে দেখতে পারবেন। আর এখানে ফ্রম ডেট এবং টু ডেট ব্যবহার করে আপনি যে কোনো ডেট রেঞ্জের লেজার রিপোর্ট জেনারেট করতে পারবেন। তো তারপরের উইন্ডোটা হচ্ছে এজিং রিপোর্ট। তো এজিং রিপোর্ট আমি কিসের দেখতে চাচ্ছি, কাস্টমারদের এজিং রিপোর্ট দেখতে চাইলে আমি কাস্টমার লিখে যখন সাবমিট করব তখন দেখা যাচ্ছে যে আমার ওয়াকওয়ে কাস্টমারের আউটস্ট্যান্ডিং 50,000 টাকা দেখাচ্ছে। তো চাইলে আমরা সাপ্লায়ারদের এজিং রিপোর্টও দেখতে পারবো, যেখানে আমার সানডি পারচেজ সাপ্লায়ারের আউটস্ট্যান্ডিং 1.5 লাখ টাকা দেখাচ্ছে। আর এই টাকাটার হিস্ট্রি যদি আমি দেখতে চাই তাহলে আমি অবশ্যই লেজার রিপোর্টে চলে যাব। লেজার রিপোর্টে গিয়ে আমি এই টাকাটার হিস্ট্রি দেখতে পারবো যে কিভাবে এই 1.5 লাখ টাকা হয়েছে। এই যে ওপেনিং ব্যালেন্স হিসাবে আমরা 1 লাখ টাকা দেখিয়েছিলাম সানডে পারচেসকে, এবং আবার ওপেনিং ব্যালেন্স হিসাবে আমরা কিছু একটা করেছিলাম, মনে হয় স্টকে ব্রিক্স ঢুকাইছিলাম। তো তার জন্য 50,000 টাকা ক্রেডিট হয়েছে, যার জন্য এই সানডে পারচেসের ব্যালেন্স বর্তমানে 1.5 লাখ টাকা। তো এইভাবে আমরা লেজারও দেখতে পারবো, আবার এজিং রিপোর্টও দেখতে পারবো। লেজার রিপোর্ট দিয়ে বিস্তারিত হিস্ট্রি দেখা যায়। তারপরে হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোতে ক্লিক দিলে আমি কোন সালের ক্যাশ ফ্লো দেখতে চাচ্ছি, এটা একটা বেসিক ক্যাশ ফ্লো রিপোর্ট। তো আমরা 2024 সালে যদি ক্যাশ ফ্লো দেখতে চাই, জেনারেট রিপোর্ট দিলে দেখা যাবে যে আমরা জুলাই মাসে কত টাকা পেমেন্ট করেছি এবং কত টাকা রিসিভ করেছি, এই দুইটার ক্যাশ ফ্লো এখানে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স জেনারেট করা খুব সহজ। ট্রায়াল ব্যালেন্সে এসে জেনারেট রিপোর্ট দিলেই ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট তৈরি হয়ে যায়। যেমন জেনারেল পেটি ক্যাশের আমার ব্যালেন্স হচ্ছে এই টাকাটা, ব্যাঙ্ক বুকের ব্যালেন্স হচ্ছে এই টাকাটা, এডিশনাল ব্যাঙ্ক বুকের ব্যালেন্স হচ্ছে এই টাকাটা। এগুলো সবগুলো হচ্ছে ডেবিট সাইড ব্যালেন্স, আর এগুলো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তো এবং ট্রায়াল ব্যালেন্সের আমার উভয় পাশ মিলেছে, মানে মোটামুটি আমার অ্যাকাউন্টিং ঠিক আছে। তো ট্রায়াল ব্যালেন্স আমরা নর্মাল অ্যাকাউন্টের দেখেছি, যার জন্য সবগুলো ভেঙে ভেঙে আসছে, যে ব্যাঙ্ক বুকগুলো আলাদা হয়ে আসছে, ক্যাশ বুকগুলো আলাদা হয়ে আসছে। তো আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টের এক লেভেল উপরে গিয়ে ট্রায়াল ব্যালেন্সটা জেনারেট করতে চাই, তাহলে এখানে নর্মাল অ্যাকাউন্টের পরিবর্তে সাব হেড অ্যাকাউন্ট সিলেক্ট করে যখন জেনারেট রিপোর্ট দিলে আমাদের মোটামুটি সামারাইজ একটা রিপোর্ট আসবে। যেমন তখন ভেঙে ভেঙে আসছিল, এইবার সকল ক্যাশ ইন হ্যান্ড একসাথে যোগ হয়ে ব্যালেন্সটা আসছে, সকল ক্যাশেড ব্যাংক একসাথে যোগ হয়ে এই ব্যালেন্সটা আসছে। এইভাবে প্রত্যেকটা জিনিস সামারাইজ হয়ে আসছে। তা আমরা আরও যদি সামারাইজ করতে চাই বিষয়টা, তাহলে এখানে সাব হেড চেঞ্জ করে হেড অ্যাকাউন্ট দিতে পারি। হেড অ্যাকাউন্ট দিলে আমার রিপোর্টটা আরও ছোটো হয়ে যাবে। এখানে কারেন্ট অ্যাসেট দেখাবে, এই টাকাটা দেখাচ্ছে, লাইবিলিটিস দেখাচ্ছে এই টাকাটা, ওনার সিকিউরিটি দেখাচ্ছে এই টাকাটা, এবং ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স দুইটাই সমান। তো এই সামারাইজ রিপোর্টগুলো কোম্পানির অনেক ডিসিশন মেকিংয়ে খুব সহায়তা করে। আমরা চাইলে মেইন অ্যাকাউন্ট দিয়েও রিপোর্টটা জেনারেট করতে পারি। যেমন মেইন অ্যাকাউন্ট দিয়ে রিপোর্টটা জেনারেট করলে আমার সমস্ত অ্যাসেট একসাথে সামারাইজ হয়ে দেখাবে, সমস্ত লাইবিলিটিস দেখাবে, সমস্ত ইকুইটি দেখাবে, সমস্ত এক্সপেন্স একসাথে যোগ হয়ে দেখাবে। তো এই হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট। তো ট্রায়াল ব্যালেন্স রিপোর্টের পরে প্রফিট লস। তো আমরা ওরকম ট্রানজ্যাকশন করি নাই যে প্রফিট লসটা একদম অ্যাকচুয়াল বা মোটামুটি ডিটেইল একটা রিপোর্ট আসবে। আমরা যদি জেনারেট করি, দেখা যাবে যে আমাদের নেট লস দেখাচ্ছে 2800 টাকা, কারণ আমরা এই সফটওয়্যার শুধু খরচ দেখিয়ে গেছি, কোনো ইনকাম বা এখনও পর্যন্ত কোনো সেলস দেখাই নাই। তার জন্য
আমার এই কোম্পানির বর্তমান অবস্থা হচ্ছে কোম্পানি 2800 টাকা লসে আছে। তো এই প্রফিট লসটাও কিন্তু আমরা বিভিন্ন লেভেল মেনটেন করে সামারাইজ করতে পারি। যেমন সাবহেড যদি সিলেক্ট করি এটা আরও সামারাইজ হয়ে যাবে, তারপরে হেড অ্যাকাউন্ট সিলেক্ট করলে রিপোর্টটা আরও সামারাইজ হয়ে যাবে, এবং মেইন অ্যাকাউন্ট সিলেক্ট করলে রিপোর্টটা আরও ছোট হয়ে যাবে। তো এবার আমরা ব্যালেন্স শিটে চলে আসি। ব্যালেন্স শিটেও একদম ট্রায়াল ব্যালেন্স এবং প্রফিট লসের মতোই জেনারেট করা যায়। এটাও বিভিন্ন লেভেল আপ ডাউন করে রিপোর্টটাকে সামারাইজ বা ডিটেল রিপোর্ট হিসাবে জেনারেট করা যায়। তো আমাদের ব্যালেন্স শিটটা হচ্ছে এরকম। আমরা কোনো সেলস দেখাই নাই, যার জন্য আমাদের কোম্পানির বর্তমান অবস্থা লস দেখাচ্ছে 2800 টাকা। তো এই রিপোর্টগুলো কিন্তু আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন, তারপরে চাইলে এক্সেল হিসাবে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এক্সেলে নিয়ে গিয়ে এই রিপোর্টটা আপনি আপনার মতো করে আরও কাস্টমাইজ করে প্রেজেন্ট করতে পারবেন। আমার এই রিপোর্টটা এক্সেলে চলে আসছে। এই রিপোর্টটা অনেক বড় হইতে পারে, আমার এখানে ট্রানজ্যাকশন কম, যার জন্য ছোট একটা রিপোর্ট দেখাচ্ছে। আপনি এই রিপোর্টটাকে পরে আপনার মতো করে সাজাতে পারবেন, স্টাইল করতে পারবেন, সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো এই হচ্ছে আমার ফিনান্সিয়াল মডিউলের মোটামুটি আলোচনা। ধন্যবাদ সবাইকে।